আজকে আমরা ডুব দেব ১৯ শতকের এক অসাধারণ কবিতায়, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি। এই কবিতাটা আসলে শুধু একটা গাছকে নিয়ে নয়, এর গভীরে লুকিয়ে আছে স্মৃতি, হারানো প্রিয়জন আর অফুরন্ত ভালোবাসার গল্প। কবিতাটা শুরুই হচ্ছে কি দিয়ে জানেন? এক ভীষণ শক্তিশালী আর জীবন্ত ছবি দিয়ে। কবি বলছেন, একটা বিশাল অজগরের মতো লতানে গাছ যেন পেঁচিয়ে ধরেছে মূল গাছটার এবড়োখেবড়ো শরীর, যার গায়ে গভীর সব ক্ষতচিহ্ন। এই ছবিটা শুরুতেই আমাদের ভাবিয়ে তোলে আর তৈরি করে দেয় কবিতার মূল আবহ। তো এই আলোচনায় আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে জানব কবির কথা, তারপর গাছটার অসাধারণ বর্ণনা, কিভাবে গাছটা স্মৃতির প্রতীক হয়ে উঠল, দেশ ছাড়িয়ে কিভাবে এর ডাক শোনা গেল, আর সব শেষে দেখব সময়কে হারিয়ে শিল্প কিভাবে জিতে যায়। তাহলে চলুন প্রথমে কবির সাথেই পরিচিত হওয়া যাক। তরু দত্ত ইংরেজিতে ভারতীয় সাহিত্যের অন্যতম একজন পথ প্রদর্শক। তার জীবনটা ছিল খুব ছোট, কিন্তু কি ভীষণ ঘটনাবহুল আর দুঃখের। ভাবুন একবার, কলকাতায় জন্ম, কিন্তু মাত্র ১৪ বছর বয়সে হারালেন তার ভাইকে। এরপর পরিবার চলে গেল ইউরোপে, কিন্তু দুঃখ যেন পিছু ছাড়ল না। সেখানে তার বোন আর সবচেয়ে কাছের বন্ধু অরুও মারা গেলেন। আর এর ঠিক ৩ বছর পর, মাত্র ২১ বছর বয়সে তরু দত্ত নিজেও চলে যান। এই যে এত অল্প বয়সে এতগুলো কাছের মানুষকে হারানো, এই গভীর কষ্টটাই তার লেখার মধ্যে, বিশেষ করে এই কবিতায় বারবার ফিরে এসেছে। আচ্ছা, এবার সরাসরি কবিতাটার ভেতরে ঢোকা যাক, যেখানে ওই ক্যাসোরিনা গাছটার একটা জীবন্ত বর্ণনা দেওয়া হয়েছে। ভাবুন একবার, কি অসাধারণ একটা ছবি! ওই লতাটা এমনভাবে গাছটাকে জড়িয়ে আছে যে অন্য কোনো দুর্বল গাছ হলে হয়তো মরেই যেত, কিন্তু এই বিশাল গাছটা যেন একজন বীর। সে খুব গর্বের সাথে লতাটাকে একটা স্কার্ফের মতো পরে আছে, আর তার ডালে ডালে ঝুলে আছে টকটকে লাল রঙের ফুলের থোকা। তো প্রথম স্তবকে আমরা কি দেখতে পাই? দেখুন, গাছটা যেন জীবনের একটা কেন্দ্র, একটা বিশাল অজগরের মতো লতা তাকে পেঁচিয়ে ধরেছে। তার শরীর ক্ষতবিক্ষত, কিন্তু গাছটা শক্তিশালী। দিনের বেলা পাখি আর মৌমাছিদের আশ্রয় দেয়, আর রাতে বাগান থেকে ভেসে আসে এক মিষ্টি, না থামা গান। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেক সমালোচক বলেন, কবিতার এই যে বর্ণনা, এর মধ্যে জন কিটসের মতো বিখ্যাত রোমান্টিক কবিদের একটা ছোঁয়া পাওয়া যায়। এটা দেখায় যে তরু দত্ত কীভাবে পশ্চিমা সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের লেখায় ব্যবহার করেছেন। এবার দ্বিতীয় স্তবক, ভোরের একটা ছবি। কি শান্ত, অথচ কি জীবন্ত! কবি ভোরে জানালা খুলতেই দেখেন একটা ধূসর বেবুন মূর্তির মতো চুপ করে গাছের ডালে বসে সূর্য ওঠা দেখছে। দৃশ্যটা প্রকৃতির সঙ্গে একটা গভীর একটা একাত্মতার অনুভূতি তৈরি করে, তাই না? আর ঠিক এইখান থেকেই কবিতাটা একটা নতুন মোড় নেয়। আমরা কবিতার একদম কেন্দ্রবিন্দুতে ঢুকছি, যেখানে গাছটা আর শুধু একটা গাছ থাকে না, হয়ে ওঠে স্মৃতির এক বিশাল প্রতীক। এই লাইনটা খেয়াল করুন, কবি নিজেই স্পষ্ট করে বলে দিচ্ছেন যে গাছটা তার কাছে এত প্রিয়, কিন্তু তার কারণ গাছটার বিশাল চেহারা বা সৌন্দর্য নয়, কারণটা আরও অনেক গভীর, অনেক বেশি ব্যক্তিগত। তাহলে আসল কারণটা কি? কারণটা হলো স্মৃতি। এই গাছের নিচেই তিনি তার প্রিয় ভাই বোন আবজু আর অরুর সাথে খেলেছেন। সেই ভাই বোনেরা আজ আর নেই, কিন্তু গাছটা রয়ে গেছে তাদের সাথে কাটানো সেই সোনালি দিনগুলোর এক জীবন্ত সাক্ষী হয়ে। মানে, গাছটা শুধু একটা গাছ থাকছে না, এটা হয়ে উঠছে অতীত আর বর্তমানের মধ্যে একটা সেতু, একটা স্মৃতির বাহন, যা কবির মনে গভীর আবেগ জাগিয়ে তোলে। কবি এখানে গাছটাকে প্রায় জীবন্ত করে তুলেছেন। গাছটা যেন কবিরই একজন সঙ্গী, যে তার দুঃখে দুঃখে। ভাই বোনদের কথা মনে পড়লে কবির চোখে জল আসে। আর যখন ডালের মধ্যে দিয়ে বাতাস বয়ে যায়, কবির মনে হয় গাছটাও যেন তার সাথে একটা শোকের গান গাইছে, এক রহস্যময় ভাষায় বিলাপ করছে। কবিতার এই অংশে এসে আমরা আরও একটা গভীর স্তরে প্রবেশ করব। গাছটা এখানে শুধু ব্যক্তিগত স্মৃতির প্রতীক থাকছে না, এর সাথে যোগ হচ্ছে আরও বড় কিছু ভাবনা। কবি তখন বিদেশে, ফ্রান্স বা ইতালির মতো দূর দেশে, কিন্তু তার দেশের এই গাছটা তাকে ছেড়ে যায়নি। তিনি বলছেন, অনেক দূরে থেকেও তিনি যেন মনের কানে গাছটার ওই কান্নার শব্দটা, ওই বিলাপটা শুনতে পেতেন।
এটা আসলে তার নিজের দেশের জন্য, নিজের শৈশবের জন্য একটা গভীর টান। আর এখানেই কিছু সমালোচক একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা সামনে আনেন। তারা বলেন এটা কি একটা ঔপনিবেশিক রূপক হতে পারে, যেখানে ক্যাসুয়ারিনা গাছটা হলো ভারতের প্রাচীন শক্তিশালী সংস্কৃতি, আর ওই অজগরের মতো লতাটা হলো উপনিবেশবাদের প্রতীক, যা ধীরে ধীরে দেশীয় সংস্কৃতিকে গ্রাস করার চেষ্টা করছে। কিন্তু এখানেই আসল মজাটা। কবি কিন্তু গাছটাকে দুর্বল হিসেবে দেখাননি, বরং দেখিয়েছেন গাছটা বীরের মতো সেই লতাটাকে ধারণ করেছে। সে যেন গর্বের সাথে ওই বোঝাটা বহন করছে, যা আসলে দুর্বলতা নয়, বরং মর্যাদা আর শক্তিরই প্রতীক। এবার আমরা চলে এসেছি কবিতার একদম শেষ স্তবকে। এখানে মূল বিষয় হল অমরত্ব, আর কিভাবে শিল্প বা কবিতা সময়ের বিরুদ্ধে গিয়ে স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারে। কবি চাইছেন তার এই প্রিয় গাছটাও যেন অমর হয়ে থাকে। তিনি প্রার্থনা করছেন যেন তার মৃত্যুর পরেও এই গাছটাকে ইংরেজি সাহিত্যের সেই বিখ্যাত মৃত্যুহীন গাছগুলোর সারিতেই গোনা হয়, যেমনটা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোরোডেইলের গাছ নিয়ে লিখেছিলেন। এই তুলনাটা কিন্তু অসাধারণ। একদিকে ওয়ার্ডসওয়ার্থের গাছ, যা মৃত্যুর কথা বলে, ভয়ের কথা বলে, আর অন্যদিকে তরু দত্তের গাছ, যা জীবনের কথা বলে। তার ক্যাসুয়ারিনা গাছ ভয়ের প্রতীক নয়, বরং সান্ত্বনা আর আশ্রয়ের প্রতীক। এটা জীবনের স্মৃতিস্তম্ভ, যা ভালো স্মৃতিগুলোর সাথে আমাদের জুড়ে দেয়। আর কবিতার শেষ লাইনটা এক কথায় অনবদ্য। কবি ভালোবাসার কাছে প্রার্থনা করছেন যেন এই ভালোবাসা গাছটাকে আর তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করে। তো শেষ পর্যন্ত কী দাঁড়ালো? এই একটা কবিতার মাধ্যমে তরু দত্ত শুধু তার গাছটাকেই নয়, তার শৈশব আর তার হারিয়ে যাওয়া প্রিয় ভাই বোনদেরও অমর করে দিয়ে গেলেন। শিল্প দিয়ে তিনি সময়কে আর মৃত্যুকে হারিয়ে দিলেন। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। তরু দত্ত যেমন তার কবিতায় স্মৃতিকে অমর করেছেন, আমরা আমাদের জীবনের কোন স্মৃতিগুলোকে সেভাবে বাঁচিয়ে রাখতে চাই ভেবে দেখবেন।